তোফায়েল আহমেদ মারা গিয়েছেন এবং তার মৃত্যুর পরে যথারীতি আওয়ামী লীগের যেসব নিষিদ্ধ পল্লীর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশে আছে, এই নিষিদ্ধ পল্লীর এইসব পোলাপান এখানে যায় জয় বাংলা স্লোগান দেয়। তো এখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ মুসলমান, একটা মানুষ মারা গেলে এই দেশের মানুষ তো তোদের মতো অসভ্য না যে কবরে যায় হামলা করবে, মৃত্যুর পরে মানুষের লাশের গাড়ির মধ্যে জুতা দিবে, মৃত্যুর পরে তারা কবর দিতে দিবে না, মিষ্টি বিতরণ করে খাবে। এটা তো তোদের মতো অসভ্য না। এই দেশের মানুষ, একটা মানুষ মারা গিয়েছে সেই উপলক্ষে তার জানাজায় যায়, এটা আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা। ওই সমাজের সবাইকে গুণাগার হইতে হবে যদি একজন মানুষের দাফন কাফন যদি সঠিকভাবে সম্পূর্ণ করা না হয়। তারাও এখানে চিটাঙ্গে মজা পেয়েছে, তারপরে এখানে এসে তারা স্লোগান দেয় জয় বাংলা। জয় বাংলা এটা হইল গিয়া ওই ইন্ডিয়ান স্লোগান, সোনাগাছিতে শিখাইছিল, ওই যে দেরাদুন ওইখানে বসায় তারপরে শিখাইছিল ওই 71 থেকে। ওরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান এই জয় বাংলা, এই স্লোগান না। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যেই সব ভিডিওগুলো আপনারা দেখবেন এরকম জয় বাংলা করে কিছু মানুষ একটা যুদ্ধ করে নাই, এগুলি হইল গিয়ে আপনার ওই যে এই বিএলএফ মুজিব বাহিনী যেটা, এদেরকে ওইখানে দেখাইতো, শো আপ করতো, এগুলো রেকর্ডিং করতো, এগুলি প্রচার করতো। কারণ ইন্ডিয়ার তো টার্গেট আছে যে দেশ স্বাধীন হওয়ার পরে তারপরে তারা এইটারে নিয়ে আসবে, এনে তারপরে এইটারে দেখাবে যে এরাই হচ্ছে কি মূল যোদ্ধা। কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করেন, মানে ভাই আমার কাছ থেকে আপনার ইতিহাস শেখাতো, আমি কিন্তু কোনোদিন ইতিহাস বলি না, কারণ হলো আমি আমার ইতিহাস বলার মতো ওই বয়স হয়নি। আমি রেফারেন্স দিই, কারণ আমি তো জিয়াউর রহমানের লেখা বইয়ের রেফারেন্স দিই না, আমি তো গোলাম আজমের লেখা বইয়ের তো রেফারেন্স দিই না, আমি আওয়ামী লীগের লোকের রেফারেন্স দিই। আপনি আওয়ামী লীগের একজন লোকের বইতে আপনি তাজউদ্দিনের ইয়েতে যান, আপনি জেনারেল ওসমানীর বই পড়েন, আপনি মেজর জলিলের বই পড়েন, পুরো 9টা মাস মুক্তি বাহিনীর সাথে মুজিব বাহিনী যুদ্ধ করেছে। এটাই হচ্ছে ইতিহাস। আমি বলছি না, মানে আপনাদের যারা মুক্তিযোদ্ধা তাদেরই কথা। তো তারা বলল এইটা, সেই লোকগুলো এখানে থেকে থেকে তারা মিছিল করেছে, তারা জয় বাংলা এইসব স্লোগান দিয়েছে। এই স্লোগান দিয়ে এরপরে জয় বাংলা, কারণ জয় বাংলা ওদের স্লোগান, ওরা আমাদের উপরে এটা চাপাবে, ওদের এই যে সোনাগাজীর পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ তার লেখা আমাদের জাতীয় সঙ্গীত বানিয়েছে। এগুলো তো খুবই পরিকল্পিত, সেই 1962-তে তাদের এই পরিকল্পনা, তারা এগুলো করেছে। এখন এই মুক্তিযুদ্ধের সময়কার এই জয় বাংলা স্লোগানরে তারা এখানে নিয়ে এসে নতুন করে তারা আবার ফের করতে চায়। নিষিদ্ধ পল্লীর ওই স্লোগান এই দেশে চলবে না, এই দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছে। সো এটারে ঠিক করা যদি নাকি যে সেই সুযোগ যদি আপনাদের হাতে থাকতো, আওয়ামী লীগ বলে না চলে আসবে এসে তারপরে আবার করবে, তোরা হুমকি দিস কেন ভাই, তোরা আয়। মানে ওদের দেখেন কত মানে নির্লজ্জ হইলে, তোদেরকে 45 মিনিটের নোটিশে বাংলাদেশ ছাড়া করেছে, আজকে 2 বছর পার হয়ে যাচ্ছে, তোরা এখন পর্যন্ত দেশে ফিরতে পারিস নাই। এখন হুমকি দেয় দেশে ফিরে, তারপর মানে দেশে ফিরে মানে কি, তুই কেমনে ফিরবি আমার বল। মানে আওয়ামী লীগ কীভাবে, কোন রাস্তায়, কোন পলিসিতে তারা ফিরতে চায়। আওয়ামী লীগকে এখন ইন্ডিয়া এনে তারপরে এই দেশে ক্ষমতায় বসাবে, বিএনপির সাথে লেয়াজু করে তারপরে বাংলাদেশ নানান ইকুয়েশন শেষ করে তারপর ওদেরকে বোঝায়। ওদের অনেক লোকজনের কাছ থেকে কিন্তু শুনি এদেরকে বিশাল আকারের আশা দেওয়া। শেখ হাসিনা নিজে এখানকার টোকাই মোকাই এগুলোর সাথে কথা বলে ফোনে, কোন পরিস্থিতিতে গেলে তারপরে এইসব টোকাইয়ের সাথে শেখ হাসিনা কথা বলে এটা আপনি বুঝেন। ওর উপর শ্রেণীর নেতৃত্ব কেউই তার সাথে যোগাযোগ রাখে না, কারোর সাথে তার কোনো সাংগঠনিক কোনো কার্যক্রম তাদের একদম ইনঅ্যাক্টিভ। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এদেরকে দিয়ে করায়, আসবে টাসবে এগুলো বলায়। হ্যাঁ, আবার বড় বড় লোকজনও কিন্তু আছে, তারাও বিশ্বাস করেছে যে হ্যাঁ শেখ হাসিনা আবার, তাদেরকে বলে তারপরে একটু ইন্সপায়ার করে রাখে যে আমরা আসতেছি। কারণ আসতেছি এটার কয়েকটা রাস্তা, একটা ইন্ডিয়া এসে তারপরে সোজা বসায় দিয়ে যাবে আমাদের দেশের সাথে যুদ্ধ করে কয়েক লক্ষ মানুষের মেরিটে, তারপরে আরেকটা বিএনপির সাথে খুব ভালোভাবে আতাত করে হাতে পায়ে ধরে চাপা টাইপা তারপরে আপনি করবেন। তো মানে ইদার ওয়ে আপনি ধরলাম আপনি আসলেন, আচ্ছা আসার পরে মানে এটা কি দাঁড়াইলো, মানে আপনি কি মানে ব্যাটাগিরি দেখায় তারপরে আসলেন, আপনি হাত পা চাপা ধরে তারপরে এই দেশে আসলেন। তো আপনার পৌরসত্বটা কোথায়? আপনারা সেই 15ই আগস্টে মুজিবের বিচিতে চাপ দিয়ে মারছে না, এরপরে কি করেছেন? কিছুই করেন নাই, লাশ দেখতে পর্যন্ত যান নাই। যে মুস্তাক মারার পরিকল্পনা করে সেই মুস্তাক দয়া করে লাশটা দেখতে গিয়েছেন, তো দাফনই হয় না তোদের। 570 দিয়ে তোরা গোসল করাইছিস, এটা তো ইতিহাসের অংশ রে ভাই, এটা আমার লেখা বই না, আমার মুখের কথা না, এটা প্রতিষ্ঠিত সত্য। এই দেশে মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে, মানে খুশিতে মানুষের এমন অবস্থা হয়েছিল। এবং সে তোদের আওয়ামী লীগের লোক, ওই সময় তো দেশে অন্য কোনো দল ছিল না, তোদের লোকে খেয়েছে এগুলো। এখন এগুলোর পরে যায় তারপরে ধরলাম
ওই দিন তারা বলল যে আমরা ওই সময় আমাদের খুব খারাপ অবস্থা ছিল, সেই দিন আর আসবে না, এখন আওয়ামী লীগকে ইয়ে করতে বলিস, আওয়ামী লীগের গায়ে হাত দিতে বলিস। এই গত 15 বছর কিন্তু ওরা এই কথাগুলো বলেছে। এখন আসিস শেখ পরিবারের গায়ে হাত দিতে। বিলা কুসকুস টু ছায়া মায়া পেন্টিমেন্টি সব খুলা থুয়া দৌড় দিয়েছে তোদের নেত্রী। লাগেজে করে খালি ডলার যে কটা পেরেছে ওই কটা নিয়ে খালি হেলিকপ্টারে চলে 45 মিনিটের নোটিসে এই দেশের মানুষ পাশার মধ্যে ওই মুজিবের যে আঙ্গুল যেটা দাঁড় করে রাখে না, ওইটারে ঢুকাই দিয়ে তারপরে তোরা করছে, সরাই দিছে। তো সেই তোরা এখন আবার ফের হুমকি দিস আসবে, চলে আসবে। তোদের তো আসার ক্ষমতা নেই, তোদের আসার ক্ষমতা থাকলে এখন আয়, চলে আয়, দেখি তোরা বাংলাদেশে দেখি কী করতে পারিস। তোরা অপেক্ষায় আসিস, আসলে আবার হলে কিছু একটা হলে তারপরে তারা হুমকি দেয় তোরা এই করবি, তোরা এই করবি, সেই করবি। আর বেটা এটা তো এই দেশে মানুষ প্রতিষ্ঠিত করে ফেলছে যে তোরা পারিস না, তোরা হিজড়া, পুলিশ ছাড়া এই দেশে তোরা কিছু করতে পারিস না। তোর বাপের বাড়ি, যে বাড়িতে তোর বাপের বিচিতে চাপ দিয়ে মারা হয়েছে, সে বাড়ি ভেঙে দিচ্ছে বাংলাদেশের মানুষ। আর কবে, আর কি, আর কিছু বাকি আছে? তোরা এবার আসবি, ধর পাতে পায়ে ধরে। সেটা তো পৌরুষত্ব হইল না, বীরত্ব হইল না। তো এইসব ফাঁকা বুলি টুলি দেওয়া লাভ আছে? কুত্তার মতো সারা দুনিয়ায় ঘেউ ঘেউ করবি, এইভাবেই তোদের সারা জীবন কাটবে। তোদের বাংলাদেশে ভালোভাবে রাজনীতি করার সেই সুযোগ আমি যতটুকু আমার কানেকশন আছে, যতটুকু বিএনপি জামাতের লোকজনের কাছ থেকে সরকারের সাথে যতটুকু সম্পর্ক আছে, যতটুকু জানি, তোদের এই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। এখন তোফায়েলের কথায় আসি। ওইখানে যায় তারা জয় বাংলা স্লোগান দিয়া এই কিছু লোকজনের ধরেন কিছু টাকা পয়সা টয়সা দেয়, এগুলো একটা উত্তেজনা তৈরি করে, একটা ঘোলা করার চেষ্টা করে। সেই মুডে তো বর্তমান সরকার নাই, বর্তমান সরকারের পিছনে কোনো বিরোধী দল নাই, বিএনপি জামাত মিলে তারপরে দেশ চালাচ্ছে। কোনো প্যারা নাই বিএনপির, যত সমস্যা হোক বিএনপির কোনো প্যারা নেই। অনেকে বলে বিএনপি কি থাকতে পারে, বিএনপি থাকতে পারবে না কেন? বিএনপির কি জামাত কি সরাই দেবে? বিএনপির বিরুদ্ধে জামাতের কোনো আন্দোলন করবে? ইসলামী ব্যাংক নিয়ে এত সমস্যা করছে, তারপরেও জামাত ইসলামের রাজনীতি এখন শুধু আওয়ামী লীগ ঠেকাইতে হবে। জামাতের আর কোনো রাজনীতি নেই, জামাতে ওই জায়গাতে বিএনপির সাথে যা প্রয়োজন হয় সেভাবে চলবে। সো তোদের ভবিষ্যৎ অন্ধকার। এখন তোফায়েলের মারা যাওয়ার পরে কিছু সুশীল মুশিল হাবিজাবি তারা আপনার করছে, এইটারে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছে। তোফায়েল ছিল, কিছু কিছু পত্রিকার আবার নিউজ করেছে এক মহামানবের বিদায়, ইতিহাসের অংশ শেষ হয়ে গেল, এই সেই শেখ মুজিবের সাথে একসাথে হোং মারামারি করতো, সে আরেকজন চলে গেল, এই ধরনের নানান কথাবার্তা এগুলো বলে। মানে ওরে নিয়ে কিচ্ছু বলা যাবে না। প্রথম কথা হলো মৃত মানুষকে নিয়ে কিছু বলাই যাবে না। তাই যদি হতো তাহলে কোরআনে এতবার ফেরাউনের নাম আসতো না। আল্লাহ, এটা তো প্রি প্ল্যান, ফেরাউনের লাশ যে এখানে রেখে দেবে, তো আল্লাহর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেটা করা হয়েছে। তাহলে তার লাশ রেখে দিত না। লাশ রাখা তো মানে আমাদের ধর্মীয় নিয়মকানুন অনুযায়ী আল্লাহ তো মৃত্যুর পরে তারা একটা দাফনের ব্যবস্থা করেছেন, মানে কি করতে হবে একদম সুনির্দিষ্টভাবে নীতিমালা দিয়ে দিয়েছেন। এইভাবে মৃত্যুর পরে খুব দ্রুত তাকে এইভাবে করতে হবে, পরিষ্কার করতে হবে, পবিত্র করে তারপরে এইভাবে কাপড় পেঁচাইতে হবে, সব শিখিয়ে দিয়েছে। ফেরাউনের ক্ষেত্রে কেন ওইখানে রাখলো? এই পরিকল্পনা আল্লাহ কেন করলেন? যদি মৃত্যু মানুষের ব্যাপারে কিছুই বলা না যায়, তারপরেও আমরা মানে এই মানবিক কারণে থাকি। কবরে যায় হামলা করছিস তোরা, তোদের মুখে আবার এখন মানবতার কথা বলিস। সালাউদ্দিন কাদের চৌধুরী কি করছিল তোদের? এমন কোনো মানুষ খুন করেছে না কিছু করেছে? কোথায়? তার কবরটাতে পর্যন্ত তার ছেলে এখনও পর্যন্ত তোদের ব্যাপারে খুব সহনশীল কথাবার্তা বলে। 32 ভাঙার পরে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তিনি করেছেন, বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে উনি 32 নম্বরের এটার সাথে এইটাতে উনি একমত না। এটার নাম হচ্ছে মানবতা। ওদের কাছ থেকে ভদ্রতার শিক্ষায় তোরা, ওর বাপের কবরে তোরা হামলা করছিস, ও তোদের ব্যাপারে এই বক্তব্য দেয়, এইটার নামই মানবতা। এটার নাম বিএনপি, এটার নাম জামাত, এটার নাম বাংলাদেশের মানুষ। তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। এই জন্য এইভাবে করছিস। তো এখন আমি আপনাদেরকে কিছু জিনিস যে তোফায়েলের ব্যাপারে প্রথমেই ওরটা দিয়ে ওরে একটা জিনিস করে আমি কালকে থেকে কিছু ভিডিও টিডিও ঘাটলাম। খালেদা জিয়া, ধরেন বিএনপির অনেক মানুষ আবার অনেক এই অমানবিক আছে, মানবিক আছে, অমানবিক না। এই মানবিক বিএনপির কিছু লোকজনও আবার এটার করে যে না, ওনার ব্যাপারে একটু সহনশীল থাকে। তো বিএনপির বোঝাই আগে, সবার আগে খালেদা জিয়া যে মারা গেল, খালেদা জিয়া জেলখানায় অসুস্থ ছিল, এটা কি বিশ্বাস করেন? খালেদা জিয়া মৃত্যুর আগে খুব খারাপ অবস্থায়, শারীরিক প্রচণ্ড ক্রিটিক্যাল একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে, এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আসেন তোফায়েল সাহেবের একটা বক্তব্য শুনি, তিনি খালেদা জিয়ার ব্যাপারে কি বলেছিলেন।
এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ। কারণ তিনি যদি অসুস্থই হতেন তাহলে একটা বিশেষায়িত হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হবেন না কেন? বাংলাদেশের সেনাবাহিনীর হাসপাতাল যাকে বলে সিএমএইচ, এইটা একটা চমৎকার হাসপাতাল, এটা বিখ্যাত হাসপাতাল। এখানে অনেক বড় বড় মানুষ, রাষ্ট্রপতি অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়, সেনাপ্রধানরা অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়। উনি ওখানেও চিকিৎসা নেবেন না। তার মানে যদি একজন মানুষ যদি অসুস্থ হতো তাহলে তিনি যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। কিন্তু একটা হাসপাতালের জন্য কেন? কারণ এটার কারণ আছে একটা, কারণ ওই হাসপাতালে হয়তোবা তার পছন্দ কোনো ডাক্তার আছে, তিনি বলে দেবেন যে বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না, সুতরাং বিদেশে নেবার জন্য যে একটা পায় তারা। এটা হচ্ছে তোফায়েলের মানবিকতা, বুঝছেন না? খালেদা জিয়ার মতো 80 বছরের একজন বৃদ্ধা মহিলা, যিনি জীবনে কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেন নাই, এরকম একজন নারী, প্রচণ্ড দেশপ্রেমিক, প্রচণ্ড ভারত বিরোধী একজন মানুষ, তার এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এই তোফায়েল কথা বলেছে। এই তোফায়েল বলেছে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, তাদের ব্যাপারে তারা, শুনেন তার আরেকটা বক্তব্য শোনাই। বিএনপি এটা বিলীনের পথে, ইদানিং বিএনপি অনেকে ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ বিএনপির রাজনীতি ভালো লাগে না। লাগবে কেমনে? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি, তার পরিবর্তন করেছে একজনকে বিদেশে থাকে, খুন মামলায় যার যাবজ্জীবন সাজা হয়েছে। একটা খুনিকে দলের ভারপ্রাপ্ত প্রধান করে মানুষকে এত বোকা। এরকম আরও অনেকগুলো বক্তব্য আছে। এই বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে শুনে নিন, আমি 2-4টার একটু শোনাইলাম। এটা এই শুধু শেষ সময়ের কথা যে তা না। এই তোফায়েল তার জীবনের একদম যৌবন থেকে শুরু করে আজকে পর্যন্ত সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত পাপে ভরপুর। খুন, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপরাধ করে নাই। তারে বলা হয় সে মুক্তিযুদ্ধের নাকি সংগঠক। মুক্তিযুদ্ধে তোফায়েল কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কত নম্বর সেক্টরে যোদ্ধা ছিলেন তিনি? এই পালের রাজনীতি আর আমাদের শিখায়েন না। যদি মনে করেন যে তোফায়েল, ধরলাম আপনাদের কথা অনুযায়ী তোফায়েল মুক্তিযোদ্ধা, তোফায়েলের যুদ্ধ সত্যি কথা, তোফায়েল যা বলে সেটাই যুদ্ধ, মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক, ইতিহাসের অংশ, মুক্তিযুদ্ধের অংশ, যাকে যে না হলে বাংলাদেশ নাকি অসম্পূর্ণ থেকে যেত বাংলাদেশের স্বাধীনতা, এরকম পত্রিকায় হেডলাইনও করেছে। তো সে জিয়াউর রহমান সম্পর্কে কি বলেছে শোনেন একটু। জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আমার তো জানতাম না। আমরা যখন 1969-এ গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল, এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমান কোনো মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, 4টি মূলনীতিকে তছনছ করেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেখানে সাম্প্রদায়িকতা এনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটা তিনি চালু করেছেন। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না ঘোষণা তো প্রশ্নই ওঠে না। এটাই হচ্ছে গিয়ে তোফায়েল। এখন ওদের কাছ থেকে ইতিহাস যদি আপনি শুনেন তাহলে একরকম শুনবেন, বাস্তব ইতিহাস শুনবেন আরেক রকম। বাস্তব কথা যেটা, সেটা হলো এই তোফায়েল সহ যত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আছে, যেগুলো এই সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ভুয়া হোক জেনুইন হোক, যতগুলো আওয়ামী লীগের পক্ষে আছে সবগুলো হলো জাউরা। এই জাউরাদের এদের জন্মেরও ঠিক নাই, এরা যুদ্ধও করে নাই, এদের দেশের প্রতিও কোনো মায়া নেই। কেন বলছি শুনেন। কারণ তোফায়েল বাংলাদেশটা স্বাধীন হইল, এই রক্ষী বাহিনী গঠনের পেছনে তার বিশাল ভূমিকা ছিল। রক্ষী বাহিনী কী ছিল? রক্ষী বাহিনী আপনার কারোর কথা আমি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলি। আমি এটার রেফারেন্সটা যাতে এমন কিছু না হয় যেটার পার্শিয়াল মনে হয়, কারোর বিএনপির খুব বিরোধী কট্টর সমালোচক এরকম কোনো, আওয়ামী লীগের খুব সমালোচক এরকম কোনো মানুষ বক্তব্য, বই, এগুলো আমি চাই না করতে। রক্ষী বাহিনীর আপনি উইকিপিডিয়াটাই দেখেন, খালি উইকিপিডিয়ার একদম আপনি ইয়েটা দেখেন যে এটা এখানকার ইয়েটা দেখেন। প্রাথমিকভাবে উইকিপিডিয়ার কথা বলতেছে, প্রাথমিকভাবে বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয় রক্ষী বাহিনী।
পরে এই বাহিনী রাজনৈতিক হত্যার সহ মানবাধিকার অপব্যবহারের অসংখ্য অভিযোগ, যেমন গুম, গোলাগুলি এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। এটিকে সশস্ত্র শাখা হিসেবে দেখা যায় এবং এটি শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এই বাহিনীকে অনেক শিক্ষাবিদ এবং সাংবাদিক যেমন গোলাম মুর্শিদ নিন্দা করে, কারণ তিনি এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। অ্যান্থনি মাস্কারেয়ান্স আপনার করছে যে কি বলে, নাৎসি বাহিনীর এই বাদামি শার্টের ধোঁকা, মানে বলেছেন যে এই রক্ষী বাহিনীর ধোঁকা নাৎসির বাদামি শার্টের ধোঁকা থেকে সামান্যই আলাদা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে জাতীয় রক্ষী বাহিনী কর্তৃক সংঘবদ্ধ সংস্থাগত সহিংসতা দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যার সাহায্যে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকারের অপব্যবহারে অব্যাহত রাখে। তবে আওয়ামীপন্থী সমালোচকরা এই অভিযোগ নাকচ করে। এই অ্যান্থনি আপনার মাস্কারেনহাসের ওর বই, আরও অনেকগুলো বই আছে, ওই বইগুলো পড়লে শেখ মুজিবের কত জাউরা ছিল শেখ মুজিব এবং ওর আশপাশের এগুলো আরও জানতে পারবেন। যাই হোক, রক্ষী বাহিনীর এই বিষয়গুলো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শেখ মুজিব তার বাহিনী দিয়ে এইভাবে মানুষকে ধর্ষণ করিয়েছেন, হত্যা করিয়েছেন, দেশে দুর্ভিক্ষ লাগিয়েছেন, নিজের লোকজনের দিয়া তারপরে আপনার রিলিফের মাল চুরি করিয়েছেন। এগুলো একদম দিনের মতো সারা পৃথিবীব্যাপী এটা আপনার কি বলে প্রতিষ্ঠিত একটা সত্য। তো এই তোফায়েল এই রক্ষী বাহিনীর একটা বিশাল মানে বড় তার ভূমিকা ছিল এটা গঠনে, এবং সারা বাংলাদেশে এই রক্ষী বাহিনীর সাথে যত হত্যা, গুম, খুন, ধর্ষণ যা যা হয়েছে তার পেছনে এই তোফায়েলের সমর্থন ছিল। তোফায়েলের খালি ওইটা না, সবচাইতে বড় যেটা মানে খুব নৃশংস, মানুষের সামনে একটা মানুষকে পিটায় যে ছাত্রলীগ আওয়ামী লীগের মারামারি দেখেন না, এটাই তোফায়েলদের শেখানো। এই তোফায়েল আর ইনু দুইজন মিলা আব্দুল মালেক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মারে কেন মারে, সে সাথে শুধু সে কিন্তু মানে এরকম না যে ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলেছে, রাজনৈতিকভাবে কোনো করেছে, সে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা প্রোগ্রামের অংশ নিয়েছিল। এটার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তিনি করতেন। লোকটাকে আপনার 69-এর 12ই আগস্ট পিটায় তারে মারা হয়। 3 দিন তিনি কমায় ছিলেন চিকিৎসাধীন অবস্থায়। 15ই আগস্ট 1969 তিনি মারা যান। এই তোফায়েল এবং ইনু, এটাও আপনি যাবেন, উইকিপিডিয়ায় যাবেন, আব্দুল মালেক, ছাত্রনেতা আব্দুল মালেক হত্যা বা এরকম কিছু একটা লিখে উইকিপিডিয়ায় সার্চ দিলে এখানে দেখবেন একদম উইকিপিডিয়ায় এটার সাক্ষী আছে যে ওইখানে লেখা আছে তোফায়েল এবং ইনুর নেতৃত্বে একদল বাম উগ্র ছাত্ররা পিটিয়ে তাকে হত্যা করে। এটা এই তোফায়েল। এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার পাপ সব হালাল হয়ে গিয়েছে, আপনার কিছু বলা যাবে না, আপনি এখন বিশাল আকারী হয়ে গেলেন। ভাই, আল্লাহর কসম করে বললাম, এই বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনাদেরকে আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি, যা শুনে এসেছি, সব ভোগাস। এইটারে বিক্রি করে তারপরে খাওয়া হয়। আপনার মনে করেন যে যদি নাকি আপনি মনে করেন যে মুক্তিযোদ্ধা হইলে সে সব কিছুর ঊর্ধ্বে, যদি তাই হয় মেজর ডালিমরে দেশে আনেন না কেন? তার মানে আপনারা মনে করেন, মানে আওয়ামী লীগের লোকেরা মনে করে মেজর ডালিম একটা খারাপ কাজ করেছে, 15ই আগস্টে তিনি শেখ মুজিবকে বিচিতে টিপ দিয়েছেন। তো ঠিক আছে, আমি ওটা মনে করলাম যে ডালিম খারাপ কাজ করলো ওইটার জন্য। তার মানে ডালিমের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধেরও বিচার হয়। যদি মুক্তিযোদ্ধারও বিচার হয়, তা ইদানিং দেখা যায় আওয়ামী লীগের লোকের একজন মুক্তিযোদ্ধার গলায় জুতা পরাইছে, তাই বিশাল সমস্যা হয়ে গেল। এই রক্ষী বাহিনীর এই যে বাঘা বাহিনী আর মুজিব বাহিনী, হ্যাঁ, কাদেরিয়া বাহিনী, যেটা এই কাদেরিয়া বাহিনী, বাঘা বাহিনী তো একটা ডাকাতের বাহিনী, সেটারে ওরা মুক্তিযুদ্ধের সময় ডাকাতি করতো। পরে এসে সে বিশাল আকারে ভাব নিয়ে মিথ্যা কথা বললে সে নাকি বিরাট যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই খালি ধর্ষণ আর ডাকাতি করতে এই কাদেরিয়া, এই কাদের সিদ্দিকী। তো তার বাহিনী আর এটা মিলে এটা তৈরি হইল। সব যত কিছু আজকে বললাম, সব কিছুর পরে মনে করেন এই তোফায়েলকে বাংলাদেশের এখন আজকের এই মারা যাওয়ার পরেও যদি আপনি পত্রিকা পড়েন, তাহলে যেটা বোঝা যায় শেখ মুজিবের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ ছিল তোফায়েল। শেখ মুজিবের তো মানেন, আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করছি, শেখ মুজিবকে তো বিশ্বাস করেন বা পছন্দ করেন, মানেন তো? শেখ হাসিনা তো শেখ মুজিব ছাড়া শেখ হাসিনা জিরো, এটা তো বিশ্বাস করেন। আওয়ামী লীগ শেখ মুজিব ছাড়া জিরো। গেল 10 বছর, 5 বছর না, গেল 10 বছর প্রথম টার্মের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের
সরকার কিংবা দল তোফায়েল আহমেদের কোথায় কোন অবদান ছিল? শেখ হাসিনা কেন তাকে কোনো কিছু করেন নাই? এত ভালো মানুষ, এত মহামানব, বিশাল আকারের, তারা আল্লাহর নবী রাসূলদের সাথে করে ফেলতেছেন, শেখ হাসিনা কেন করেন নাই? কেন ভাই? একটা জিনিস বলি, খালি তোফায়েল না, বাংলাদেশের রাজনীতিবিদ 99% এগুলা হইল গিয়া মানে পতিতালয়ে জন্ম নেওয়া যেগুলি আছে না, তাদের মতো একদম 99%। আপনি লেখা আমার এটারে সারাদিন বাজাইতে থাকে, 99%। ওরা এই দেশের মানুষের সাথে প্রতারণা করে, ওরা এই দেশের মানুষের টাকা লুটপাট করে, ওরা এই দেশের মানুষের ভোট হরণ করে, ওরা এই দেশের মানুষের টাকায় নিজের সন্তানদেরকে বিদেশে পড়ায়, ওদের কিছু হইলে ওরা বিদেশে দৌড় দেয় চিকিৎসার জন্য, এই দেশের মানুষকে না খাওয়ায় তারপর ওরা মারে। এই ধরনের রাজনীতিবিদদের নিয়ে কথাই বলে না। আর তোফায়েল, এটা তো সমাজের একটা কীট। এর কারণে এই বাংলাদেশে 15,000 আপনার এই জাসদের নেতাকর্মী খুন হয়েছে ওর নেতৃত্বে। এই দেশে 71-এ যুদ্ধ হয়েছে, 72 গিয়েছে, 73 গিয়েছে, 74-এ যায় কেন? দুর্ভিক্ষ হবে। সো ভাই, এত এই বালের ইতিহাস আমাদের শিখায় লাভ নেই। আমরা বহুত বইটি পড়া তারপরে বুঝা তারপরে ইতিহাস নিয়ে কথা বলি। এখন আপনি যদি নাকি কাপড় উঁচা করে তারপরে কোন আপনি শেখ মুজিব আপনার আব্বা লাগে, আপনার মারে হাঙ্গা দিয়া পয়দা করেন, পোলাপেন, আমার কোনো সমস্যা নেই। বাট যদি ইতিহাস জানতে চান পড়েন। একটা কট্টর আওয়ামী লীগ, যে আমি সে কট্টর আওয়ামী লীগ যদি আপনি আমার কাছে এসে বলেন যে ইলিয়াস ভাই, বা ইলিয়াস বেটা তুই তো আমাদের নিয়ে এই করিস, তোর কাছে আমি একটু জানতে চাই, তুই মন ফ্রেশ করে আমার সাথে আসিস কথা বলতে, ডিবেট করতে, কিছু শুনতে, আমি তোরে প্রমাণ একদম সুন্দর করে খুব লজিক্যাল ওয়েতে তোর বই দিব। আমার ঘরে বই আছে, বহুত বই আছে, আমি তোরে বই দিব। বইতে বলবো ভাই এই বইটা আপনি তো তাজউদ্দিনরা তো ফেলাইতে পারবেন না, জেনারেল ওসমানীরা তো ফেলাইতে পারবেন না, একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তারা তো ফেলাইতে পারবেন না, তাজউদ্দিনের মেয়ে তারা ফেলাইতে পারবেন, মনসুর আহমেদ তারা ফেলাইতে পারবেন, আতাউর রহমান খান তারা আপনি ফেলাইতে পারবেন। তা ওই মহিউদ্দিন এগুলিরে বাদে দিলাম। তো এগুলিরে বইগুলি পড়েন, 2-1টা বই আপনারা দিব। স্বাধীনতার দলিলপত্র, আপনাদের সময় লেখা স্বাধীনতার দলিলপত্রের 15টা খণ্ড আছে। এই খণ্ড আমি সবগুলো আনতে না, আমার এখানে 3টা অনেক মোটা মোটা, তো আমি 3টা খণ্ড এনেছি, আবার বাকিগুলো এখন আনা হয় নাই। তো আমার এখান থেকে আপনারা একটা খণ্ড দিব। এক খণ্ড পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, খুব বেশি দরকার নেই। বিশেষ করে 3য় খণ্ডটা পড়েন, ওটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু মোটা, অনেক মোটা, কোরআন শরীফের মতো এত মোটা, তো একটু সময় লাগবে। বাট পড়েন যদি আসলে আপনার জানতে ইচ্ছা করে সত্যটা। মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি মানুষ না হয়ে আওয়ামী লীগ হয়ে মারা যাবেন, তার আগে মানুষ হতে ইচ্ছা করে না। যদি ইচ্ছা করে তাহলে একটু পড়াশোনা করেন, 2-1টা বই পড়লেই বুঝতে পারবেন যে আসলে শেখ মুজিব কত বড় জাউরা ছিল, আর ওর মেয়ে যে কত জাউরা এটা তো আমরা এখন দেখলামই। ওর বাপ ওর চেয়ে বহুত বড় জাউরা ছিল, আর তোফায়েল সেই জাউরার প্রধান চেলা ছিল। খারাপ কিছু বললাম না, মৃত্যুর পরে আপনাদের কথাই শুনলাম। আমরা খুব মানবিক, আমরা মৃত্যুর পর উল্লাস করতে চাই না, মিষ্টি বিতরণ করতে চাই না, কবর ভাঙতে চাই না, জুতা মারতে চাই না রাশের গাড়িতে। আল্লাহর কাছে খালি একটা জিনিস বললাম, আল্লাহ যার যে প্রাপ্য তাকে সেটা বুঝাই দিয়েন, তোফায়েলের যে প্রাপ্য সেটা তোফায়েলকে বুঝাই দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তোফায়েল আহমেদ মারা গিয়েছেন এবং তার মৃত্যুর পরে যথারীতি আওয়ামী লীগের যেসব নিষিদ্ধ পল্লীর, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশে আছে, এই নিষিদ্ধ পল্লীর এইসব প্লাপান এখানে যায় জয় বাংলা স্লোগান দেয়। তো এখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ মুসলমান, একটা মানুষ মারা গেলে এই দেশের মানুষ তো তোদের মতো অসভ্য না যে কবরে যায় হামলা করবে, মৃত্যুর পরে মানুষের লাশের গাড়ির মধ্যে জুতা দিবে, মৃত্যুর পরে তারা কবর দিতে দিবে না, মিষ্টি বিতরণ করে খাবে, এটা তো তোদের মতো অসভ্য না।